এই ছেলে, তুই কে রে? আমাকে ধরার সাহস পেলি কোথায়? আরে আপনি তো পড়ে যাচ্ছিলেন তাই ধরেছি। তোকে কি কেউ ধরতে বলেছে আমাকে? ছাড়, আমাকে ছাড়। নীলার কথাই অভ্র তাকে ফেলে দেয়। নীলাও সাথে সাথে মাটিতে পড়ে যায়। তখন নীলা ব্যথায় কুঁকড়ে ওঠে। আম্মু গো, আমার কোমর ভেঙে গেল গো। বাচ্চাদের মতো কাঁদবেন না তো। এই ছেলে, তুই আমাকে ছেড়ে দিলি কেন? আরে আজব তো, আপনি তো বললেন ছেড়ে দিতে তাই ছেড়ে দিয়েছি। সেটা তো আমি রেগে বলেছিলাম, তাই তুই ছেড়ে দিবি? তোরা ছেলেরা না আসলেই খারাপ। নীলা একের পর এক কথা বলেই যাচ্ছে। অভ্র বিরক্ত হয়ে সেখান থেকে কিছু না বলে চলে যায়। তখনই নীলার বান্ধবীরা সেখানে আসে। কি রে নীলা, ছেলেটা কে ছিল? এতক্ষণ তো সব দেখছিলাম। প্রীতি, আমার মনে হয় ওটা আমাদের দুলাভাই ছিল। দেখলি না কিভাবে কোলে জড়িয়ে ধরে রেখেছিল? পরে ঝগড়া হয়েছে মনে হয়, তাই দুলাভাই রাগ করে চলে গিয়েছে। তোরা কি চুপ করবি? কি সব আবল তাবল বলছিস? কেন, আশা কি ভুল বলছে নাকি? আর আমি ভার্সিটিতে ঢোকার সময় একটা ইটে পা পিছলে পড়ে যাচ্ছিলাম, তখন ছেলেটা আমাকে ধরে নেয়। আমার তখন রাগ উঠে গিয়েছিল, তাই ওকে কিছু বললেও আমাকে ছেড়ে দেয়। আর আমি পড়ে যাই, তখন ছেলেটাকে আরো কিছু বলছিলাম, কিন্তু ছেলেটা কিছু না বলে চলে যায়। নীলার কথা শুনে নিধি আর আয়েশা হাসতে হাসতে শেষ। আর একটু যদি হাসিস তাহলে তোদের খবর করে ছেড়ে দিব। যাই বলিস, ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। আর কোনো কথা নয়, ক্লাসে চল। নীলা তখন তার বান্ধবীদের সাথে ক্লাসের দিকে যায়। অন্যদিকে নীল প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যাচ্ছিল। কেমন ভার্সিটিতে ভর্তি করালো আব্বু? আজকে এখানে প্রথম দিন আর আজকে এসব ঘটে গেল। তারপর আমি প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গিয়ে স্যারের থেকে অনুমতি নিয়ে ভিতরে গেলাম। আসলে প্রিন্সিপাল স্যার হচ্ছে আমার বাবার বন্ধু। আমি ছোটবেলা থেকেই ওনাকে আঙ্কেল বলি, তাই এখন হঠাৎ করে ওনাকে স্যারও বলতে পারছি না। আঙ্কেল, কিছু মনে করবেন না, আসলে আপনি তো জানেনই ছোটবেলা থেকে আপনাকে আঙ্কেল বলছি, তাই হঠাৎ করে স্যার বলতে পারছি না। সমস্যা নেই অভ্র, আমাকে স্যার বলতে হবে না, শুধু অন্যদের সামনে বলো। এমনিতে আঙ্কেল বইল। এই শফিক, ওকে 304 নম্বর রুমটা দেখিয়ে দিয়ে আয়। ঠিক আছে নীল, তোমার ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আঙ্কেলে থুক্কু। স্যারের কথা শুনে আমিও পিয়নের পিছনে পিছনে যাই। তারপরে ক্লাসে গিয়ে ফার্স্ট টেবিলে বসে পড়ি। আপনারা আবার আমাকে অন্যদের মতো মনে করেন না, আমি সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি, তাই আমি অন্যদের মতো কখনো পেছনের টেবিলে বসি না। অভ্র ক্লাসে বসে আছে আর অন্যদিকে নীলা তার ক্লাসে বসে সেই সময়টা কল্পনা করছে, যখন অভ্র তাকে কোলে ধরেছিল। নীলা তার মনে মনে বলে, ছেলেটাকে তো আগে আর ভার্সিটিতে দেখি নাই, মনে হয় নতুন এসেছে, কিন্তু ছেলেটার কথা বারবার মনে পড়ছে কেন? আমি এসব বিষয়ে ভাবছিলাম, তখনই নিধি আমাকে ধাক্কা দিয়ে বলে, কি রে, কোথায় হারিয়ে গেলি? কার কথা ভাবছিস এত? ধুর, কি সব বলছিস? আমি কি কারোর কথা ভাববো নাকি? সত্যি করে বলতো, ওই হ্যান্ডসাম ছেলেটার কথা ভাবছিস না তো? এই, তোদের কি ক্লাসে মন নেই? কি সব ফালতু কথা বলছিস? চুপ কর তোরা, স্যার চলে আসবেন এক্ষুনি। নীলার ধমকে নিধি আর আয়েশা চুপ করে যায়, তবে তাদের চোখে দুষ্টিমি ভরা হাসিটা তখনও লেগেছিল। নীলা মুখে রাগ দেখালো, মনে মনে সে অভ্রর কথাই ভাবছিল। ছেলেটার চেহারা, ওর কথা বলার ধরন, সব কিছু যেন ওর মনে গেঁথে গেছে। অন্যদিকে অভ্র 2টি ক্লাস করে বাড়ি চলে যায়। বাড়িতে পৌঁছে কলিং বেল দিয়ে তার মা এসে দরজা খোলে। কি রে, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? সবগুলো ক্লাস কি করিসনি? না মা, বোরিং লাগছিল একা একা, তাই চলে এসেছি। কাউকে বন্ধু বানাতে পারতি। না মা, এখানের কে কেমন না জেনে বন্ধু কিভাবে মানাবো? তাছাড়া এই আদিপাটারও এখনো বেড়ানো শেষ হলো না। হ্যাঁ, আদিবা থাকলে তো কোনো সমস্যা হতো না। আচ্ছা, এখন রুমে গিয়ে গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আদিবাকে অনেক মিস করছি, আমাদের মধ্যে এত লম্বা দূরত্ব কখনো হয়নি। 1 মিনিট আদিবার পরিচয়টাই তো আপনাদের দেওয়া হলো না। আদিবা হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর ও হচ্ছে আমাদের ভার্সিটির প্রিন্সিপাল স্যারের মেয়ে, এক কথায় বাবার বন্ধুর মেয়ে। আদিবা
কয়েকদিনের জন্য সিলেটে ঘুরতে গিয়েছে। আমাকে নিয়ে যায় নাই, কারণ ও ওর কাজিনদের সাথে গিয়েছে। তো এতক্ষণে আমার গোসল করা শেষ, তোয়ালে দিয়ে শরীর মুছে ড্রেস পরে নিচে চলে গেলাম। মা বাবা কোথায়? তোর বাবা কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছে। ও আচ্ছা, তাহলে তুমিও খেতে বসো। আমি বসতেছি, তুই খাওয়া শুরু কর। তারপর তারা খাওয়া শেষ করে নেয়। তারপরে দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালে অভ্র রেডি হয়ে ভার্সিটির জন্য বের হয়। অভ্র ভার্সিটির দিকে হাঁটছে। তার মনে নীলার কথা ঘুরপাক খাচ্ছে। মেয়েটার রাগ আর জেদ তাকে কিছুটা অবাক করেছে, তবে তার কথায় এক ধরনের সারল্য অভ্রর চোখে ধরা পড়েছিল। অভ্র তার মনের মাঝেই বলে, আজব তো, মেয়েটার কথা কেন বারবার মনে পড়ছে? কি এমন আছে ওর মধ্যে যে আমি অন্য কিছু ভাবতে পারছি না? প্রথম দেখাতেই তো এমন রাগারাগি। আচ্ছা, ওকে যদি আবার দেখি কি করব? কথা বলবো নাকি চুপ করে থাকবো? থাক, দেখা হলে দেখা যাবে। অভ্র যখন এসব ভাবছিল তখন সে ক্যাম্পাসের গেট দিয়ে ভিতরে ঢুকে হঠাৎ তার চোখে পড়ে নীলা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। সে তাদের দিকেই এগুচ্ছিল। নীলার চোখও অভ্রের দিকে পড়ল। এক মুহূর্তের জন্য তাদের দুজনের চোখাচোখি হলো। নীলার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না, কিন্তু অভ্র বুঝতে পারল সেও তাকে চিনতে পেরেছে। নীলা মনে মনে বলে, এই ছেলেটা আবার এখানে, নিশ্চয়ই নতুন এসেছে। আজ আর ওর সাথে কোনো ঝামেলায় জড়ানো যাবে না। কিন্তু ওর দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন ধরাস করে উঠল। কেন এমন হচ্ছে? নীলা তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে দ্রুত অভ্রকে পাশ কাটিয়ে চলে যায়। অভ্র কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকে। অভ্র যখন ক্লাসে যাওয়ার জন্য সিঁড়িতে উঠছিল তখনই দেখল নীলা আর তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। নীলার ফোনটা তার হাত থেকে পড়ে গেল এবং সেটা সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে অভ্রর পায়ের কাছে এসে থামল। ও আমার ফোনটা। আমি ওনার ফোনটা তুলে নীলার দিকে এগিয়ে ধরে বললাম, নিন আপনার ফোন। ধন্যবাদ। নীলা যখন ফোনটা নিতে হাত বাড়ালো তখন অভ্রর হাত থেকে ফোনটা আবারও পড়ে গেল, তবে এবার নীলার পায়ের ঠিক সামনে। তুই ইচ্ছে করে এমন করলি, তাই না? আরে না, আমার হাত থেকে পিছলে গেল। আমি তো আপনাকে সাহায্য করতে চাইছিলাম। তোর সাহায্য আমার দরকার নেই। তোর মতো ছেলেদের জন্যই আমি কালকে মাটিতে পড়ে গিয়েছিলাম। হুম হুম, কি রে, কি বলছিস? ছেলেটা তো তোকে ফোন দিতে এসেছিল। আয়শার কথা শুনে আমার রাগ আরো বেড়ে যায়। আমি আয়শার দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, চুপ কর। নীলার কথা শুনে অভ্র কিছুটা আহত হয়। সে আর কিছু না বলে ফোনটা কুড়িয়ে নীলার হাতে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। নীলা অভ্রর চলে যাওয়া দেখছিল। তার মনে হচ্ছিল সে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। কিরে নীলা, এত রাত দেখাচ্ছিস কেন? সেটা তো ভালোই। তোদের কি হয়েছে বলতো? সব সময় শুধু ওর পক্ষ নিচ্ছিস কেন? পক্ষ নিচ্ছি না, যা সত্যি তাই বলছি। নীলা আর তার বান্ধবীরা তাদের ক্লাসে চলে যায়। অভ্র তার ক্লাসে যায়। তার দুজনে আলাদা ক্লাসের ছাত্র, কারণ নীলা অভ্র থেকে 2 বছরের সিনিয়র। অভ্রর ক্লাস শেষ হয় সবার আগে, তাই সে ক্যান্টিনে কিছু খেতে আসে। ক্যান্টিনের একটি খালি টেবিলের এক পাশে সে বসে পড়ে। অভ্রর কিছুক্ষণ পর নীলা ও তার বন্ধুদের নিয়ে ক্যান্টিনে আসে। কি রে নীলা, ক্যান্টিন তো ভর্তি, কোথায় বসবো? দাঁড়া দেখি কোথাও খালি জায়গা আছে কিনা। হুম, ওই দেখ, একটা টেবিলে একটি সিট খালি আছে, কিন্তু ছেলেটার পাশে বসতে হবে। কেমন ছেলে? আরে আমাদের সেই হ্যান্ডসাম দুলাভাই। যা তোরা, আমি ওখানে বসবো না। হুম হুম, আরে বাবা, এত রাগ করিস না তো। এক সিটই খালি, আর কোনো জায়গা নেই, চলো ওখানে গিয়ে বসি। আমার অনিচ্ছা সত্ত্বেও ছেলেটার টেবিলের দিকে যাই, কারণ পুরো ক্যান্টিনে আর কোনো জায়গা খালি নেই। আমি ছেলেটার টেবিলের সামনে যেতেই ছেলেটা আমাকে দেখে মনে হয় আর একটু অনেকটা অবাক হয়। এই ছেলে, তোর পাশের খালি সিটটা কি আমরা নিতে পারি? হ্যাঁ, আপনি বসতে পারেন। তুই আমাকে আপনি করে ডাকছিস কেন? আমি তোর সিনিয়র। আমি তো জানি, তাই সম্মান করে আপনাকে আপনি বলছি। পরে তো বলবেন বিয়াদব, সম্মান করি না। তোরা তো সম্মান দেখাতে হবে না।
তুই আমাকে শুধু তুমি করে ডাকবি, আমি তোর থেকে মাত্র 2 ব্যাচ সিনিয়র। আমার কথা শুনে ছেলেটা চুপ হয়ে যায়। ইস, কি যে বলে ফেললাম, আমি ওর সিনিয়র, আমাকে তো আপনি করেই বলবে, কেন যে তুমি করে বলতে বললাম। ছেলেটা কিছু না বলে খাবার খাচ্ছিল। আমিও তখন আমার বান্ধবীদের নিয়ে বসি, কিন্তু আমার চোখ কেন জানি ছেলেটার দিকেই বারবার যাচ্ছিল। ক্যান্টিনে নীলার ধমকের পর অভ্র আর কোনো কথা পায়নি। সে চুপচাপ নিজের খাবার খেয়ে ক্লাসে চলে গিয়েছিল। নীলা অভ্রর নীরবতায় আরও বিরক্ত হলো। আমি ভাবছিলাম ছেলেটা কি আমাকে ভয় পেল নাকি এড়িয়ে গেল। কি ভাবিস নিজেকে? এই, তুই আমাকে আপনি বলবি আর আমি তোর সিনিয়র বলে তোকে যা খুশি তাই বলবো? না, এভাবে হবে না। ওকে আমি ঠিকই উচিত শিক্ষা দেব। হাসতে হাসতে, আরে দর্শক, নীলার কাণ্ড দেখে আমি তো হাসি আটকাতে পারছি না, কি যে করি। আচ্ছা চলুন গল্পে ফিরি। পরের দিন নীলা এবং তার বান্ধবীরা ভার্সিটির লাইব্রেরিতে পড়াশুনো করছে। অভ্ররও সেই মুহূর্তে লাইব্রেরিতে আসার প্রয়োজন হয়। লাইব্রেরিতে কোলাহলপূর্ণ পরিবেশ। নীলা তার বান্ধবীদের সাথে কথা বলছিল, যা লাইব্রেরির নিয়মের পরিপন্থী। এই, তোমরা এত কথা বলছো কেন? লাইব্রেরিটা কি আড্ডা দেওয়ার জায়গা? লাইব্রেরিয়ানের ধমকে সবাই চুপ হয়ে যায়। নীলা রাগে লাইব্রেরিয়ানের দিকে তাকাতেই তার চোখ পড়ে অভ্রর দিকে। অভ্র একটি বই হাতে নিয়ে নিচু হয়ে বই পড়ছিল। নীলা খেয়াল করলো অভ্রর সামনেই লাইব্রেরির সবচেয়ে দামি এবং বিরল একটি বই রাখা আছে, যা অনেক ছাত্রছাত্রী খুঁজছিল। এই, তোরা দেখছিস ওই ছেলেটা আবার এখানে? হ্যাঁ নীলা, ওকে দেখছি, কিন্তু ও একা একা কি করছে? মনে হচ্ছে ও কোনো বই খুঁজছে। আমি ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলি, এই তুই এখানে কি করছিস? আপনি এখানে? আমি কি করছি তাতে তোর কি? আমি এখানে কি করছি, তুই এখানে কি করছিস সেটা বল। আমি একটি বই খুঁজছি। আরে, এই তোর সামনেই তো এই রেয়ার বইটা পড়ে আছে, নিশ্চয়ই ওটা তোর প্রয়োজন। আপনি কিভাবে জানলেন? আমি তোকে বলেছি না আমাকে তুমি করে ডাকতে? সরি, আমার ভুল হয়েছে। ঠিক আছে, এখন বল তোর এই বইটি কেন দরকার? আমার একটি প্রজেক্টের জন্য এই বইটি দরকার। আমি আগেই জানতাম এই বইটা আমি আর আমার বান্ধবীরা অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু তোর হাতে কিভাবে এলো? আমি তো এইমাত্র লাইব্রেরিতে আসলাম আর স্যার এই বইটি আমাকে দিয়েছেন। কে, কোন স্যার? লাইব্রেরিয়ান স্যার। আমার চোখ ছানা বড়া হয়ে যায়। আমি লাইব্রেরিয়ানের দিকে তাকালাম, যিনি অব্রর দিকে হাসি মুখে তাকিয়ে আছেন। আমি বুঝতে পারলাম এই ছেলেটার সাথে লাইব্রেরিয়ানের ভালো সম্পর্ক আছে। এই ছেলেটা তো দেখছি সবার সাথেই ভাব জমিয়েছে। নীলা যখন কথা বলছিল তখন অভ্র লাইব্রেরিয়ানের কাছ থেকে আরও কিছু বই নিয়ে চলে যাচ্ছিল। শোন, বইটা নিয়ে কোথায় যাচ্ছিস? স্যার বলেছেন এই বইটি লাইব্রেরির বাইরে নেওয়া যাবে না, তাই আমি এখানে বসে পড়ব। অভ্রর কথা শুনে নীলা মনে মনে বলে, এই বইটা আমার এখনই লাগবে, কি করা যায়? নীলা হঠাৎ একটি দুষ্টু বুদ্ধি করে। সে অভ্রকে ফলো করে লাইব্রেরির এক কোণে গিয়ে বসে। কিরে, ওখানে একা একা কেন বসেছিস? আপনি কেন এখানে এসেছেন? আমি তোকে বলেছি না আমাকে তুমি করে ডাকতে? আমার ইচ্ছে হয়েছে তাই এখানে বসেছি। অভ্র আর কোনো কথা না বলে বই পড়ায় মন দেয়। নীলা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর সে অভ্রর হাত থেকে বইটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই বইটি দে। আপনি কি করছেন? এই বইটি আমার প্রয়োজন, আমাকে দিয়ে দে। স্যার বলেছেন এই বইটি বাইরে নেওয়া যাবে না, আর আপনি তো সিনিয়র, আপনার তো আরো ভালোভাবে নিয়ম মানা উচিত। অভ্রর কথা শুনে নীলা রেগে গিয়ে তার হাত থেকে বইটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভ্র বইটি শক্ত করে ধরে রাখে। টানাটানির এক পর্যায়ে অভ্র হঠাৎ বইটির টান দেয়। নীলা সহ সেই টানে তাল সামলাতে না পেরে সরাসরি অভ্রর উপরে গিয়ে পড়ে। অভ্রর বুক ছুঁয়ে নীলার শরীরটা স্থির হয়ে আছে। নীলার হাত অভ্রর 2 কাঁধে, আর চুলগুলো অভ্রর মুখের ওপর ছড়িয়ে পড়েছে। অভ্রর হাত তখনও বইটির ওপর ধরা, আর তার অন্য হাত অজান্তে নীলার কোমরে গিয়ে ঠেকেছে। দুজনেই কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে থাকে। তাদের চোখ একে অপরের চোখে আটকে গেছে। লাইব্রেরির কোলাহল যেন মুহূর্তেই থেমে গেছে। এই তুই এটা কি করলি? আমি তো কিছু করিনি, আপনি তো আমার উপর এসে পড়লেন। ঠিক তখনই লাইব্রেরিয়ান তাদের দিকে রাগী চোখে এগিয়ে আসেন। পুরো লাইব্রেরির সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তাদের দুজনের মুখ লজ্জায় লাল হয়ে গেছে।
কি হচ্ছে এখানে? এটা কি খেলাধুলার জায়গা? লাইব্রেরির নিয়ম কানুন তোমরা জানো না? স্যার আমরা আমরা কিছু করিনি। নীলা আর অভ্র দুজনেই দ্রুত উঠে দাঁড়ায়। তাদের দিকে সবার কৌতূহলী দৃষ্টি। অভ্র আর নীলা একসাথে দুজনের মুখ দেখে লাইব্রেরির বাইরে চলে যায়। লাইব্রেরি থেকে বেরিয়ে অভ্র আর নীলা দুজনেই দ্রুত পা বাড়ায়। তাদের দুজনের মুখ লজ্জায় লাল হয়ে আছে। অভ্রর মনে হচ্ছিল যেন পুরো ভার্সিটির চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। নীলা অভ্রর থেকে চোখ ফিরিয়ে নেয়, সেও যেন তাকে দেখতে পাচ্ছে না। তারা দুজনে কোনো কথা না বলে আলাদা দিকে হাঁটা শুরু করে। অভ্র মনে মনে বলে, উফ, কি ঝামেলায় পড়লাম। এই মেয়েটা কেন আমার পিছু ছাড়ে না? যতবারই দেখা হয় ততবারই কোনো না কোনো ঝামেলা, তাও আবার লাইব্রেরির মতো জায়গায়। এখন তো সবাই আমাকে খারাপ ভাববে, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। অন্যদিকে নীলাও হেঁটে যাচ্ছিল। নীলা মনে মনে বলে, কোন ছেলেটা? ওই ছেলেটা? ও কেন আমার সাথে এমন করলো? আমি তো ওকে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু ও কেন এমনভাবে টান দিল? এখন তো সবাই আমাকেই দোষ দেবে। আরে বাবা, আমি তোর সিনিয়র, আমার সাথে তো এরকম ব্যবহার করা উচিত না। এখন কি করব? ক্লাসেও যেতে ইচ্ছে করছে না। নীলা লাইব্রেরি থেকে সোজা তার বান্ধবীদের কাছে যায়। তারা তখন লাইব্রেরির বাইরে নীলার জন্য অপেক্ষা করছিল। কিরে নীলা, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? আর ওই ছেলেটা কোথায়? আমি তো সব দেখেছি। তোরা দুজন হঠাৎ করে এমনভাবে একে অপরের উপর পড়ে গেলি কেন? হুম। তোরা চুপ করবি? কিছুই হয়নি। আমার সাথে যা হয়েছে তা তোরা কল্পনাও করতে পারবি না। কেন, কি হয়েছে? ওই ছেলেটা আমাকে ইচ্ছে করে অপমান করেছে। আমি ওকে বলেছি না আমাকে তুমি করে ডাকবি, কিন্তু ও আমাকে আপনি করে ডাকছে। আমি কি করব? আরে বাবা, ও তোকে সম্মান করে ডাকছে, এটাই তো ভালো না? আয়েশার কথায় আমার আবার রাগ উঠে যায়। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তারপরে আবার এরা ওই ছেলেটার পক্ষ নিচ্ছে। আমি আয়েশাকে বললাম, তুই চুপ কর, তোকে বলেছি না ও আমাকে তুমি করে ডাকবে, কিন্তু ও আমাকে আপনি বলে ডাকছে। এটা কি ভালো? নীলার কথা শুনে আয়েশা এবং নিধি হাসতে থাকে। নীলা তাদের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। তোরা কি চুপ করবি? আমার সাথে যা হয়েছে আমি সেটা ভুলতে পারছি না। নীলা আর তার বান্ধবীরা ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্যদিকে যায়। অভ্র লাইব্রেরি থেকে বেরিয়ে ক্যাম্পাসের বাইরে তার গাড়ির দিকে যায়। অভ্রর বাবা তাকে ফোন করে। হ্যাঁ বাবা, কিরে, এখন কোথায় তুই? আমি ভার্সিটি থেকে বের হলাম মাত্র। কি হয়েছে? তোর গলা এমন লাগছে কেন? না, কিছু হয়নি, আমি ক্লাস শেষ করে আসছি। অভ্রর বাবা বুঝতে পারেন অভ্রর কোনো না কোনো সমস্যা হয়েছে, কিন্তু তিনি আর কোনো কথা না বলে ফোনটা রেখে দেন। অভ্র গাড়িতে বসে তার বাবার কথা ভাবতে থাকে। বাবা যদি জানতে পারেন আমার সাথে এমন কিছু ঘটেছে তাহলে তো উনি রেগে যাবেন, কিন্তু আমি এখন কি করব? এই মেয়েটার সাথে আমার দেখা হলেই কেন এমন হয়? মনে হচ্ছে আমাকে আর এই ভার্সিটিতে থাকা উচিত নয়। অভ্র গাড়ি চালিয়ে তার বাসার দিকে চলে যায়। তার মনে শুধু নীলার কথাই ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল না এই রাগী মেয়ের সাথে তার সম্পর্ক কোন দিকে যাবে। অভ্রের মনে শুধুই নীলার ভাবনা, তার রাগী চেহারা, লাইব্রেরিতে তাদের হঠাৎ করে কাছাকাছি আসা, সব কিছু বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। পরের দিন সকালে ভার্সিটিতে যেতে তার একদমই ইচ্ছে করছিল না, কিন্তু পড়াশোনার প্রতি টান তাকে বাধ্য করলো যেতে। সে ভার্সিটিতে আসে এবং মনমরা হয়ে তার ক্লাসে গিয়ে বসে। আর কতদিন এইভাবে চলবে? কালকের ঘটনাটা আমার মনে এখনো লেগে আছে। ছেলেটা কেমন কেন জানি না, ওকে খুব বেশি বিরক্ত করতে ইচ্ছে করে। কি রে নীলা, আজ কি তোর দুলা ভাইয়ের সাথে দেখা হবে? তুই চুপ কর, ওই ছেলেটার নামও আমার সামনে নিবি না। আচ্ছা বল না, কালকে তোরা এমন হঠাৎ করে পড়ে গেলি কেন? তোরা যদি এখনই চুপ না করিস তাহলে তোদের খবর আছে। নীলাও ভার্সিটিতে এসেছে। তার বান্ধবীরা তাকে আগের দিনের ঘটনা নিয়ে আবারও খোঁচা দিতে শুরু করে। নীলার ধমকে তার বান্ধবীরা চুপ করে যায়, কিন্তু তাদের মুখের দুষ্টামি ভরা হাসিটা তখনও লেগেছিল। নীলা যখন ক্লাস করছিল
তখনই সে তার বান্ধবীদের বলে যে একটি সেমিনার পেপারের জন্য তাদের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র দরকার, যা শুধু ভার্সিটির লাইব্রেরিতেই পাওয়া যায়। কিন্তু পেপারটি শুধুমাত্র লাইব্রেরির ভিতরেই পড়া যায়, বাইরে নেওয়া সম্পূর্ণ নিষেধ। নীলার খুব মন খারাপ হয়। সে বুঝতে পারছিল না কি করবে। উফ, এই পেপারটা ছাড়া তো আমার প্রজেক্ট অসম্পূর্ণ থাকবে, কিন্তু আমি কি করব? নীলা হতাশা নিয়ে লাইব্রেরির দিকে ছুটে যায়। তার ক্লাস তখনও চলছিল, কিন্তু পেপারটি চিন্তায় তার মাথায় আর কিছু ঢুকছিল না। সে দ্রুত লাইব্রেরিতে ঢুকে হঠাৎ তার চোখে একটি পরিচিত মুখ পড়ে। অভ্র লাইব্রেরির এক কোণে বসে আছে, তার হাতে সেই গবেষণার পত্রটি। নীলা রাগে লাল হয়ে যায়। আমি জানতাম ও নিশ্চয়ই আমার থেকে পেপারটি চুরি করে লুকিয়ে রেখেছে। থুর, আর ভালো লাগে না। প্রতিবার আমার যা লাগবে তা ওই ছেলেটার কাছে যায় কিভাবে? নীলা দ্রুত অভ্রর কাছে যায়। এই তুই এই পেপারটি দিয়ে দে। আরে আপনি এখানে কি করছেন? আমি কি করছি তাতে তোর কি? তুই এই পেপারটি কেন নিয়ে এসেছিস? আমি তো এই পেপারটি চুরি করিনি, এটি আমার প্রজেক্টের জন্য দরকার। তুই আমার সাথে মিথ্যা বলছিস না? এই পেপারটি আমার দরকার, তুই এটা আমাকে দিয়ে দে। আপনি কি বলছেন এসব? আমি তো আপনার সাথে কিছু করিনি, আর আমি তো আপনার সাথে মিথ্যা বলছি না। এই পেপারটি দিয়ে দে, না হলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাব। অভ্র বুঝতে পারছিল নীলা খুব রেগে আছে। সে আর কথা না বাড়িয়ে তার ব্যাগ থেকে একটি ফাইল বের করে। আপনি কি এইটার কথা বলছেন? নীলা অভ্রর হাতে সেই গবেষণার পাত্রটির কয়েকটি ফটোকপি দেখে অবাক হয়ে যায়। সে কোনো কথা না বলে ফাইলটা অভ্রর হাত থেকে কেড়ে নেয়। আমি জানতাম ও নিশ্চয়ই আমার পেপারটি চুরি করে ফটোকপি করেছে। আমি ফটোকপিগুলো চুরি করিনি। কালকে যখন আমি লাইব্রেরিতে বসে কাজ করছিলাম, তখন আপনারা গবেষণা পেপারটি নিয়ে কথা বলছিলেন। আমি বুঝতে পেরেছিলাম আপনাদের এই পেপারটি দরকার, তাই আমি লুকিয়ে এর ফটোকপিগুলো করে রেখেছি। নীলা অভ্রর কথা শুনে লজ্জিত হয়। সে বুঝতে পারে সে অভ্রকে ভুল বুঝেছিল। তার মুখে আর কোনো কথা আসে না। অভ্র আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। নীলা একা দাঁড়িয়ে থাকে। আমি ওকে কত ভুল কথা বলেছি। ও তো আমার ভালোই চেয়েছিল, আমি ওর সাথে এমন ব্যবহার করলাম কেন? নীলা তার ক্লাসের দিকে চলে যায়, কিন্তু তার মনটা খারাপ হয়ে আছে। অভ্রর সাথে সে যা করেছে তার জন্য তার খুব খারাপ লাগছে। অভ্রর কাছে ক্ষমা চাওয়ার জন্য তার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে ক্ষমা চাইবে। অভ্র চলে যাওয়ার পর নীলা লাইব্রেরিতে একা দাঁড়িয়ে রইল। তার হাতে অভ্রর দেওয়া ফটোকপির ফাইল। তার মনে হচ্ছিল এই কাগজগুলো অভ্র নীরব ভালোবাসার প্রতীক। লজ্জায় তার মুখটা লাল হয়ে আছে। সে বুঝতে পারছিল সে কত বড় ভুল করেছে। আমি ওকে কত বাজে কথা বলেছি। ও আমার জন্য এত কিছু করলো, আর আমি ওকে চোর বলেছি। আমি কি করে ওর সামনে যাব? আর যদি যাই, কি বলবো? আর ওর নামটাই বা কি? নীলার ক্লাস শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তার মন কিছুতেই ক্লাসে বসছিল না। সে তার বান্ধবীদের সাথে কথা বলতে পারছিল না। তার মনে হচ্ছিল লাইব্রেরির সেই ছেলেটির কাছে ক্ষমা চাওয়াটা তার জন্য খুবই জরুরি। কি রে নীলা, কি হয়েছে তোর? এত চুপচাপ কেন? একটা ভুল করেছি। কি ভুল? লাইব্রেরির সেই ছেলেটা আমাকে সাহায্য করতে চেয়েছিল, আর আমি ওকে কত বাজে কথা বলেছি। আমার খুব খারাপ লাগছে। আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। তুই সত্যি বলছিস? হ্যাঁ, তোর উচিত ওর কাছে ক্ষমা চাওয়া, কারণ ওর কারণেই তোর কাজটা শেষ হয়েছে। ঠিক বলেছিস, যা ওর থেকে ক্ষমা চেয়ে আয়। নীলা তার বান্ধবীদের সাথে আর কোনো কথা না বলে ক্লাসের বাইরে যায়। সে পুরো ভার্সিটি খুঁজে অভ্রকে খুঁজতে থাকে, কিন্তু তার নামও না জানার কারণে সে কাউকে জিজ্ঞাসা করতে পারছিল না। ছেলেটিকে কোথাও না পেয়ে নীলা হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কি করবে। না, আমি ওকে না দেখে ভার্সিটি থেকে যাব না। আমি ক্যাম্পাসের বাগানে এসে বসলাম। আমি আমার মনের মধ্যে সব কথা ভাবছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে সেই ছেলেটি বাগানের এক কোণে বসে বসে বই পড়ছে। আমার মনটা তো আনন্দে ভরে ওঠে। আমি আর দেরি না করে দ্রুত ছেলেটির কাছে গেলাম। এই, তুই এখানে কি করছিস? ধুরবাল, আমি প্রতিবার যেখানে যাই আপনি সেখানে কোথা থেকে উড়ে চলে আসেন। এখন নিশ্চয়ই বলবেন যে আমার হাতের বইটি আপনার,
আমি এটা চুরি করেছি। আমি তোকে তুমি করে ডাকতে বলেছি না? আর আমি কেন এসেছি তাতে তোর কি? ভালো লাগছে না আপনার সাথে কথা বলতে। তাড়াতাড়ি বলুন, কি বলবেন? আমি আমি দুঃখিত। আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই আমার জন্য এত কিছু করলি আর আমি তোকে চোর বলেছি। আমাকে ক্ষমা করে দিবি? নীলার কথা শুনে অভ্র কিছুটা অবাক হয়ে সে বুঝতে পারছিল না কি বলবে। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনার মতো সিনিয়রদের কাছে ক্ষমা চাওয়াটা। আমি তোকে বলেছি না আমাকে তুমি করে ডাকতে? আর তোর নামটা কি? আমার নাম অভ্র। নীলার মুখে হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে অভ্র তাকে ক্ষমা করে দিয়েছে। তারা দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর নীলা তার মনের মধ্যে সব কথা অভ্রকে খুলে বলে। আমি জানি না কেন আমার এমন হয়। যখনই তোর সামনে আসি তখন আমার রাগটা বেড়ে যায়। কিন্তু আমি সত্যিই বলছি আমি এমন নই। আমি জানি আপনি তো আর আমাকে চেনেন না, তাই এমনটা হচ্ছে। কিন্তু এখন থেকে আর হবে না। আমি জানি না কেন আমার মন বারবার তোর কথা ভাবে। কেন তোকে দেখলে আমার রাগ হয়। নীলার কথা শুনে অভ্রর মুখটা লাল হয়ে যায়। সে বুঝতে পারছিল নীলাও তার কথা ভাবছিল। আমারও আপনার সাথে দেখা হলেই কেমন যেন লাগে। ছেলেটার কথায় তো আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি বলি, কি লাগে? এখন থেকে কি আমরা বন্ধু হতে পারি? নীলার কথা শুনে অভ্রর মুখে হাসি ফুটে ওঠে। সে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অভ্রর মনে হচ্ছিল যেন সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসে। বন্ধুত্বের প্রস্তাবটা নীলার পক্ষ থেকে আসায় অভ্র কিছুটা অবাক হয়েছিল। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। নীলাও অভ্রর হাসি দেখে হাসছিল। সেই মুহূর্তে তাদের দুজনের মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল। কিন্তু হঠাৎ করে নীলার ফোন বেজে ওঠে। হ্যাঁ নিধি, কোথায় তোরা? আমরা তো তোর জন্য ক্যান্টিনে অপেক্ষা করছি, তুই কোথায়? আমি আসছি, তোরা অপেক্ষা কর। নীলা অভ্রর দিকে তাকায়। অভ্র বুঝতে পারছিল নীলাকে এখন যেতে হবে। অব্র, আমি যাচ্ছি, আমার বন্ধুরা অপেক্ষা করছে। কিছু ঠিক আছে, যাও। নীলা যখন ক্যান্টিনে পৌঁছালো তখন তার মুখে এক অদ্ভুত হাসি। তার বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে যায়। কি রে নীলা, কি হয়েছে তোর? এত খুশি কেন? কিছুই হয়নি, চল ক্যাম্পাসে যাই। তারা সবাই ক্যান্টিনে গেল। নীলা বন্ধুদের সাথে কথা বলছিল, কিন্তু তার মনটা ছিল অভ্রর কাছে। তার মনে হচ্ছিল অভ্রর সাথে দেখা না হলে তার দিনটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি বুঝতে পারছি না কেন আমার এমন হচ্ছে, কেন অব্রকে ছাড়া আমার দিনটা ভালো যাচ্ছে না। অন্যদিকে অভ্রর মনে একই অনুভূতি। সে বুঝতে পারছিল না কেন তার মন নীলার কথা ভাবছে, কেন তাকে দেখলে তার বুকটা ধড়ফড় করে। নীলা নামটা কেমন মিষ্টি, কিন্তু মেয়েটা খুব রাগী। তবুও কেন জানি না, ওকে দেখলেই আমার মনটা ভরে যায়। সেদিন তারা আর দেখা করেনি, কিন্তু পরের দিন অভ্র যখন ক্লাসে যাচ্ছিল তখন নীলাকে দেখতে পায়। সে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। অভ্র তার দিকে হেঁটে যাচ্ছিল। তখন নীলার বান্ধবীরা তার কাছে আসে। কি রে নীলা, অভ্রর সাথে কি কথা বলছিলি? আমি তোদের বলেছি না ওই ছেলের নাম আমার সামনে নিবি না। আরে বাবা, আমরা তোর ভালোই চাই। নীলা যখন কথা বলছিল তখন অভ্র তার দিকে তাকিয়েছিল। নীলার রাগী চেহারা দেখে তার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। সে বুঝতে পারছিল না কেন তার এমন হচ্ছে। আমি জানি না, আমার শুধু মনে হয় ও কেন আমার কথা ভাবছে। নীলা যখন কথা বলছিল তখন তার চোখে অভ্রর দিকে পড়ে। অভ্র তাকে দেখে হাসছিল। নীলার মুখটা লাল হয়ে যায়। সে আর কোনো কথা না বলে অভ্রর দিকে তাকিয়ে থাকে। অভ্র তার দিকে তাকিয়ে হাসছিল। কি রে নীলা, কি দেখছিস? কিছুই না, চল ক্লাসে যাই। নীলা তার বান্ধবীদের সাথে ক্লাসের দিকে যায়। তার মনে হচ্ছিল অভ্রর সাথে তার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে। সে বুঝতে পারছিল না এই সম্পর্ক কোন দিকে যাবে। আমি বুঝতে পারছি না কেন আমার এমন হচ্ছে। এই রাগী মেয়েটার প্রতি কেন আমার এত টান। অভ্র আর নীলার মনে একই অনুভূতি। তারা দুজনেই বুঝতে পারছিল না তাদের মধ্যে কি কোনো নতুন সম্পর্কের জন্ম হচ্ছে, নাকি এটা শুধু একটি আকর্ষণ।
গল্পটা কত সুন্দরভাবে এগোচ্ছে। যারা এখনও লাইক কমেন্ট করেনি, একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করুন। অভ্র আর নীলার মধ্যকার এই অদ্ভুত ভালো লাগাটা ধীরে ধীরে তাদের মনের মধ্যে জায়গা করে নিচ্ছিল। তারা দুজনেই চাইছিল আবারও একে অপরের মুখোমুখি হতে। নীলা বুঝতে পারছিল অভ্রের প্রতি তার আকর্ষণটা শুধু রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অনুভূতি। আমি কি অভ্রকে ভালোবাসতে শুরু করেছি? কিন্তু কেন? ও তো আমার চেয়ে ছোট। আমি তো ওকে সিনিয়র হিসেবে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি না, ওকে দেখলেই আমার মনটা ভরে যায়। অন্যদিকে অভ্র একই রকম দ্বিধার মধ্যে ছিল। নীলার রাগী চেহারা আর তার মিষ্টি হাসি সব কিছু তাকে ভাবাচ্ছিল। সে বুঝতে পারছিল না তার মনের মধ্যে কি হচ্ছে। নীলা নামটা কেমন মিষ্টি, কিন্তু মেয়েটা খুব রাগী। তবু কেন জানি না, ওকে দেখলেই আমার মনটা ভরে যায়। আমি কি নীলাকে পছন্দ করি? বেশ কিছুদিন কেটে গেল। অভ্র আর নীলার প্রায় প্রতিদিনই ভার্সিটির করিডোরে, লাইব্রেরিতে বা ক্যান্টিনে দেখা হতো। তাদের মধ্যে খুব বেশি কথা না হলেও চোখাচোখি যেন অনেক কথা বলে যেত। তারা একে অপরের প্রতি অদ্ভুত নীরব আকর্ষণ অনুভব করছিল। একদিন অভ্র তার ক্লাসের প্রজেক্টের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে একটি বইয়ের দরকার পড়ে, যা লাইব্রেরিতে নেই। সে হতাশ হয়ে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করে, অভ্র, এই বইটি আমাদের লাইব্রেরিতে নেই, তুমি নীলার কাছে দেখতে পারো, সে সম্ভবত বইটি কিনেছে। কি, নীলা? হ্যাঁ, সেও কিছুদিন আগে এই বইটি খুঁজেছিল। অভ্র কিছুটা ইতস্তত করে। সে নীলার কাছে কিভাবে যাবে? তার সাথে তো তার তেমন কোনো কথা হয় না, কিন্তু প্রজেক্টের জন্য বইটি তার খুব প্রয়োজন। অভ্র সাহস করে নীলার ক্লাসের দিকে যায়। নীলা তখন তার বন্ধুদের সাথে ক্লাসের বাইরে কথা বলছিল। আমি নীলার কাছে গিয়ে বললাম, আপনি ঠুক্কু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুই এখানে কি করছিস? আমার একটি বই দরকার ছিল। লাইব্রেরিয়ান বললেন তোমার কাছে বইটি আছে। আমি একটু অবাক হয়ে বলি, কোন বইটি? আছে। হ্যাঁ, এই যে এই বইটি। হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু কেন? আমার একটি প্রজেক্টের জন্য এই বইটি দরকার। তুমি যদি বইটি আমাকে দিতে। অব্রর কথা বন্ধ করেই আমি বলি, আমি তোকে বইটি দিতে পারি, কিন্তু তোকে আমার সাথে লাইব্রেরিতে যেতে হবে। কেন? কারণ আমি তোকে একা লাইব্রেরিতে পাঠাতে চাই না, আর তুই যদি লাইব্রেরিতে না যাস তাহলে আমি তোকে বইটি দিব না। নীলার কথা শুনে অভ্র বুঝতে পারছিল নীলা তার সাথে বেশি সময় কাটাতে চায়। অভ্র আর কোনো কথা না বলে নীলার সাথে লাইব্রেরির দিকে হাঁটা শুরু করে। লাইব্রেরির দিকে যেতে যেতে অভ্র নীলার মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তাদের দুজনের মনের মধ্যেই ঝড় চলছিল। তাদের দুজনের মনেই চলছিল কথার ঝড়। অভ্র ভাবছিল নীলা কেন তাকে লাইব্রেরিতে যেতে বলেছে, আর নীলা ভাবছিল এই নীরবতাটা কিভাবে ভাঙ্গা যায়। উফ, আমি কি করে ওকে বলবো যে আমি ওকে খুব পছন্দ করি, যদি ও আমাকে পছন্দ না করে? ও কি আমার জন্য ওরকম ফিল রাখে? অন্যদিকে অভ্র নিজের মাঝেই বলে, আমি জানি না কেন আমার মন বারবার নীলার কথা ভাবে। আমার কি ওকে বলা উচিত যে আমি তাকে পছন্দ করি? নীরবতা ভেঙে অভ্র প্রথম বলা, তোমার প্রজেক্টের কাজ কেমন চলছে? প্রজেক্ট? আমার প্রজেক্টের কথা তুই জানিস কি করে? আমি জানি, আমি তোমার ক্লাসের প্রজেক্টের কথা শুনেছি। অব্রের কথা শুনে তো আমি অবাক। আমার কথা ভাবে, কিন্তু আমি তো ওকে কিছুই বলিনি। নীরবতা ভেঙে অভ্রই প্রথম কথা বলল। নীলার কোনো কথা না বলে অভ্রর দিকে তাকিয়ে থাকে। অভ্র তার দিকে তাকিয়ে হাসে। নীলা আর অভ্র লাইব্রেরিতে পৌঁছায়। লাইব্রেরির এক কোণে গিয়ে তারা বসে। আমি বইটি অব্রের দিকে এগিয়ে দিয়ে দিলাম, এই নে তোর বই। ধন্যবাদ। আর তুই কি জানিস এই বইটি শুধু লাইব্রেরির ভেতরেই পড়া যায়, বাইরে নেওয়া যায় না? আমি জানি, আমার প্রজেক্টের কাজ এখানেই শেষ করব। অভ্র আর নীলা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর অভ্র তার ব্যাগ থেকে একটি ডায়েরি বের করে। এটা কি? এটা আমার ডায়েরি। আমি আমার মনের সব কথা এতে লিখি। কি লিখিস? সব কিছু, আমার মনের সব কথা। নীলা অভ্র ডায়েরিটা হাতে নেয়। তার মনে হচ্ছিল যেন সে অভ্রের মনে সব কথা জানতে পারছে। আমি কি এটা পড়তে পারি? না, এখন না, যখন সময় হবে তখন আমি তোমাকে এটা দেব।
নীলার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে অভ্র তাকে ভালোবাসে, কিন্তু অভ্র তার ভালোবাসার কথা প্রকাশ করছে না। আমার কি ওকে বলা উচিত যে আমি তাকে ভালোবাসি? নীলা আর কোনো কথা না বলে অভ্রর দিকে তাকিয়ে থাকে। অভ্র তার দিকে তাকিয়ে হাসছিল। সে মুহূর্তে তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। অব্র, আমি তোকে কিছু বলতে চাই। কি বলতে চাও? আমি তোকে নীলার কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে ওঠে। নীলার বাবা তাকে ফোন করেছেন। হ্যাঁ বাবা। কি রে মা, কোথায় তুই? আমি ভার্সিটির বাইরে তোর জন্য অপেক্ষা করছি। আমি আসছি বাবা। নীলা অভ্রর দিকে তাকায়। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অভ্র বুঝতে পারছিল নীলার বাবা বাইরে অপেক্ষা করছেন। অব্র, আমাকে এখনই যেতে হবে, বাবা অপেক্ষা করছেন। ঠিক আছে, যাও। নীলা আর কোনো কথা না বলে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। অভ্র তার চলে যাওয়া দেখছিল। সে বুঝতে পারছিল না কি করবে। বাবার ফোন পেয়ে নীলা লাইব্রেরি থেকে ছুটে বেরিয়ে গেল। তার মুখে স্পষ্ট হতাশার ছাপ। অভ্রর সাথে তার মনে কথা বলার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। অভ্র কিছুক্ষণ সেখানে বসে রইল। নীলার চলে যাওয়া দেখছিল। উফ, আর একটু হলে তো বলেই ফেলতো। বাবা কেন যে এই সময় ফোন করলো? এখন কি হবে? আমি কি আবার ওর কাছে যাব? কিন্তু কি বলবো? অভ্র মন খারাপ করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। সে দেখল নীলা তার বাবার গাড়িতে উঠে যাচ্ছে। নীলাও তাকে দেখতে পেল। অভ্রকে দেখে তার মুখটা আরও মলিন হয়ে গেল। সে বুঝতে পারছিল অভ্র তার জন্য অপেক্ষা করছিল। কেন এমন হলো? কেন আমি ওকে বলতে পারলাম না? এখন তো আমাকে ভুল বুঝবে। কালকে কি আমি ওকে সব কথা বলতে পারবো? পরের দিন নীলা তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসে। তার মনটা ছটফট করছিল অভ্রর সাথে দেখা করার জন্য। সে লাইব্রেরিতে যায়, কিন্তু অভ্রকে দেখতে পায় না। সে ক্লাসরুমে যায়, সেখানেও অভ্র নেই। কোথায় গেল ও? ও কি আমাকে এড়িয়ে যাচ্ছে? নীলা তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে যায়। তারা সেখানে বসে কথা বলছিল। কিরে নীলা, আজকেও মন খারাপ? কি হয়েছে? মনে হয় এখন ওই ছেলেটার সাথে কথা হয়নি না? তোরা কি একটু চুপ করবি? নীলা যখন কথা বলছিল তখন তার চোখ হঠাৎ ক্যান্টিনের এক কোণে গিয়ে পড়ে। অভ্র সেখানে একা বসে আছে। তার মনটা আনন্দে ভরে ওঠে। সে দ্রুত অভ্রর কাছে যায়। তুই এখানে একা একা কি করছিস? তুমি এখানে? হ্যাঁ, কেন? তোর ভালো লাগছে না? না, ভালো লাগছে। আমি তোকে কিছু বলতে এসেছিলাম। আমিও তোমাকে কিছু বলতে এসেছি। নীলা আর অভ্র দুজনেই চুপ করে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের দুজনের মনে একই প্রশ্ন, কে আগে বলবে। অব্র, আমি তোকে নীলার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ ক্যান্টিনের মধ্যে এক অদ্ভুত শোরগোল শুরু হয়। ভার্সিটির ক্যান্টিন ম্যানেজার এবং একজন ক্রেতার মধ্যে দাম নিয়ে ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণে ক্যান্টিনের পরিবেশটা খুব খারাপ হয়ে যায়। অভ্র আর নীলা দুজনেই অবাক হয়ে ঘটনাটা দেখছিল। আপনি যদি দান দিতে না পারেন তাহলে এখান থেকে চলে যান। আমি সবসময় এখান থেকে খাবার কিনি, আপনি কিভাবে আমার থেকে বেশি দাম নিতে পারেন? ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে ক্রেতা রাগে টেবিল থেকে একটি গ্লাস ফেলে দেয়। গ্লাসটা ভেঙে অভ্রর দিকে ছিটকে আসে। অভ্র কিছু বোঝার আগে নীলা দ্রুত তাকে বাঁচানোর জন্য অভ্রকে ধাক্কা দেয়। অভ্র ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। নীলার হাত কাচের টুকরো দিয়ে কেটে যায়। নীলা, তোমার হাতে কি হয়েছে? কিছু না। অভ্র নীলার হাত ধরে দেখে তার হাত থেকে রক্ত বের হচ্ছে। সে বুঝতে পারছিল নীলা তার জন্য নিজেকে বিপদে ফেলেছে। তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে, চলো আমরা ফার্স্ট এইড রুমে যাই। অভ্র আর কোনো কথা না বলে নীলার হাত ধরে তাকে নিয়ে ফার্স্ট এইড রুমের দিকে যায়। নীলা ব্যথায় কুকড়ে উঠছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। অভ্রর স্পর্শে তার মনটা ভরে ওঠে। পাঠকরা, নীলার হাত কেটে গেল আমার মনে হাসি। পাঠকরা, নীলার হাত কেটে গেল আমার আবার হাসি আসছে, কারণ আপনারা দেখেন দুজনে মনের কথা কয়বার বলার চেষ্টা করেছে, কিন্তু কেউই বলতে পারছে না। এখন দেখার পালা, আদৌ কি তারা বলতে পারবে, নাকি সামনে অন্য অপ্রত্যাশিত কিছু অপেক্ষা করছে।
ক্যান্টিনে শোরগোল, নীলার হাত থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে তখন শুধুই অভ্রর উদ্বিগ্নতা। অভ্র আর দেরি না করে নীলার হাত ধরে ফার্স্ট এড রুমের দিকে এগোতে থাকে। নীলা ব্যথায় কাতর হলো অভ্রের স্পর্শে তার মনটা এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। অভ্র তাকে ফার্স্ট এইড রুমে নিয়ে যায়। ফার্স্ট এইড রুমে গিয়ে অভ্র নীলার হাতে ব্যান্ডেজ করে দেয়। নীলা অবাক হয়ে অভ্রের দিকে তাকিয়ে থাকে। অভ্রর চোখে এক অদ্ভুত যত্ন আর ভালোবাসা দেখতে পাই। নীলা ব্যথায় কুকড়ে উঠছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আর কোনো কথা বলবে না, চুপচাপ বসো। অব্র, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুমি তো কিছুই বলো না, তুমি আমাকে কেন রক্ষা করলে? আমি আমি জানি না। অভ্র আর কোনো কথা না বলে নীলার হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। তারপর তারা দুজনে ফার্স্ট এইড রুম থেকে বেরিয়ে আসে। অভ্রর মুখে তখনও সেই বিরক্তির চাপ লেগেছিল। সে নীলার হাত ধরে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে হাঁটা শুরু করে। অব্র, আমরা কোথায় যাচ্ছি? ওদিকে তো প্রিন্সিপাল স্যারের রুম। তুমি চুপ করে আমার সাথে চলো। কিন্তু কেন? আমরা কোথায় যাচ্ছি? অভ্র নীলার কোনো কথার উত্তর না দিয়ে দ্রুত পা বাড়ে। নীলা বারবার তাকে প্রশ্ন করছিল, কিন্তু অভ্র কোনো উত্তর দিচ্ছিল না। নীলা বুঝতে পারছিল না অভ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ তারা একটি রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের সামনে লেখা ছিল প্রিন্সিপালের কক্ষ। নীলার চোখ কপালে উঠে যায়। অব্র, আমরা এখানে কেন? তুমি এখন কোনো কথা বলবে না। প্রিন্সিপাল স্যার ভিতর থেকে অনুমতি দিলে অভ্র নীলার হাত ধরে রুমের ভিতর প্রবেশ করে। প্রিন্সিপাল স্যার তাদের দেখে কিছুটা অবাক হন। তিনি অভ্রকে নীলার হাত ধরে থাকতে দেখে কিছুটা বিরক্ত হন। কি হয়েছে অভ্র? তোমরা এখানে কেন এসেছো? আর নীলা, তোমার হাতে কি হয়েছে? স্যার, আমাদের সাথে ক্যান্টিনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কি ঘটনা? ক্যান্টিনে একজন ক্রেতা আর ক্যান্টিনের ম্যানেজারের মধ্যে দাম নিয়ে ঝগড়া হচ্ছিল। সেই ঝগড়ার কারণে একজন ক্রেতা রাগে একটি গ্লাস ফেলে দেয়। সেই গ্লাসটি নীলার হাতে লেগে নীলার হাত কেটে যায়। তুমি ঠিক আছো মা? তোমার হাতে কি হয়েছে? আমি ঠিক আছে স্যার। স্যার, আপনি যদি ওদের দিকে খেয়াল না রাখেন তাহলে এমন ঘটনা প্রতিদিন ঘটবে, আর আপনার ভার্সিটিতে ছাত্রছাত্রীরা নিরাপদ নয়। আপনি কি করছেন? অভ্র, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি জানি আপনি এই ভার্সিটির প্রিন্সিপাল, কিন্তু আমি জানি না আপনি কিভাবে এই ভার্সিটির প্রিন্সিপাল হতে পারলেন। অভ্রর কথায় সামির সাহেব রেগে যান, কিন্তু নীলা অভ্রকে শান্ত করার চেষ্টা করে। অব্র, তুমি চুপ করো। স্যারকে তুমি এইভাবে কথা বলতে পারো না। তুমি চুপ করো, একদম কথা বলবে না। শান্ত হও অভ্র। আমি জানি তোমার রাগ উঠলে তুমি কাকে কি বলো সেটা নিজেই জানো না। আচ্ছা, আমি এখনই ক্যান্টিনের ম্যানেজারের সাথে কথা বলছি। অভ্র কোনো কথা না বলে সামির সাহেবের দিকে তাকিয়ে থাকে। সামির সাহেব দ্রুত ফোনটা ধরে ক্যান্টিনের ম্যানেজারকে ফোন করেন। কি হচ্ছে? তোমরা ক্যান্টিনে কি করছো? তোমরা কি জানো আমার ভার্সিটির ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমার? সামির সাহেব রাগে ক্যান্টিন ম্যানেজারকে ধমক দিতে থাকেন। তারপর তিনি ফোন রেখে নীলার দিকে তাকিয়ে বলেন, মা, তোমার হাতের ব্যান্ডেজ কোথায়? নীলা তার হাত থেকে ব্যান্ডেজটা খুলে দেখায়। অভ্র, তুমি ওকে ফার্স্ট এইড রুমে নিয়ে যাও। অভ্র নীলার হাত ধরে তাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সামি সাহেব তাদের চলে যাওয়া দেখতে থাকেন। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। আমার বন্ধুকে তো বলতে হচ্ছে তার ছেলেটা নতুন প্রেমে পড়েছে। অন্যদিকে অভ্র নীলাকে নিয়ে ফার্স্ট এইড রুমের দিকে যায়। নীলা অভ্রর সাথে কোনো কথা বলতে পারছিল না। তার মনে হচ্ছিল অভ্র তার জন্য কত কিছু করেছে। সে নিজেকে সামলাতে না পেরে অভ্রর হাত ধরে রাখে। নীলা ফার্স্ট এইড রুম থেকে বেরিয়ে অভ্র যখন নীলার হাত ধরে হাঁটছিল, তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না। নীলার হাতটা তখনও অভ্রর হাতের মধ্যে শক্ত করে ধরা।
অভ্রর স্পর্শে নীলার মনটা এক অদ্ভুত ভালো লাগে ভরে উঠছিল। সে বুঝতে পারছিল না কেন তার এমন হচ্ছে। আমি কি অব্রকে ভালোবেসে ফেলেছি? কিন্তু ও আমার থেকে ছোট, আমি কেন ওর প্রতি এতটা দুর্বল হচ্ছি? তার দুজনে ভার্সিটির করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ অভ্র থেমে যায়। নীলা অবাক হয়ে তার দিকে তাকায়। কি হয়েছে? তোমার হাতে কি হয়েছে? কিছু হয়নি। তোমার হাত থেকে আবার রক্ত বের হচ্ছে, তুমি আমাকে কেন বলনি? আমি জানি না। অভ্র কোনো কথা না বলে নীলার হাত ধরে ব্যান্ডেজ খুলে দেয়। নীলার হাত থেকে আবারও রক্ত বের হচ্ছে। অভ্র অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে থাকে। তুমি কেন এত কেয়ারলেস? তুমি কি জানো না এটা কত বিপজ্জনক হতে পারে? আমি আমি জানি। অভ্র তার ব্যাগ থেকে একটি রুমাল বের করে নীলার হাতে বেঁধে দেয়। নীলা অভ্রর দিকে তাকিয়ে থাকে। অভ্রর চোখে এক অদ্ভুত যত্ন আর ভালোবাসা দেখতে পায়। এই ছেলেটা কত ভালো, কিন্তু কেন জানি না আমার মনে হয় ও আমাকে ভালোবাসে না। নীলা আর অভ্রর মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। হঠাৎ নীলা অভ্রকে প্রশ্ন করে, অব্র, তুই কেন আমার জন্য এত কিছু করলি? কেন করব না? তুমি তো আমার বন্ধু। বন্ধু? শুধু বন্ধু? হ্যাঁ, বন্ধু। নীলার মনে এক হতাশা কাজ করে। সে বুঝতে পারছিল অভ্র তাকে ভালোবাসে না, শুধু একজন বন্ধু হিসাবে দেখে। তাহলে কি আমি ভুল বুঝেছিলাম? নীলার মনটা খারাপ হয়ে যায়। সে আর কোনো কথা না বলে অভ্রর দিকে তাকিয়ে থাকে। অভ্র তার দিকে তাকিয়ে হাসছিল। তুমি কেন এত চুপচাপ? কি হয়েছে? কিছু হয়নি। অভ্র আর কোনো কথা না বলে নীলার হাত ধরে তাকে নিয়ে ক্লাসের দিকে যায়। নীলা অভ্রর সাথে হাঁটছিল, কিন্তু তার মনটা ছিল খুব খারাপ। দিনটা এভাবেই শেষ হয়। অভ্র সারাদিন নীলার সাথে কথা বলেনি, নীলাও তার সাথে কোনো কথা বলেনি। তাদের দুজনের মনের মধ্যে এক দ্বন্দ্ব চলছিল। অভ্র বুঝতে পারছিল না নীলা কেন এত মন খারাপ করে আছে, আর নীলা বুঝতে পারছিল না কেন অভ্র তাকে শুধু বন্ধু হিসাবে দেখছে। রাতের বেলা নীলা তার বিছানায় শুয়েছিল। তার মনটা খুব খারাপ হয়ে আছে। সে অভ্রের সাথে যা করেছে তার জন্য তার খুব খারাপ লাগছে। সে বুঝতে পারছিল না কেন তার এমন হয়, কেন অভ্রকে দেখলে তার মনটা এমন হয়। আমি কি অব্রকে ভালোবেসে ফেলেছি? কিন্তু ও তো আমার থেকে ছোট। আমি কেন ওর প্রতি এতটা দুর্বল হচ্ছি? আমার তো ওকে সিনিয়র হিসেবে শাসন করা উচিত ছিল, কিন্তু আমি কি করছি? আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও কি আমাকে ভালোবাসে নাকি শুধু বন্ধু হিসেবেই দেখে? নীলার মনটা খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল অভ্রের প্রতি তার ভালোবাসাটা একতরফা। তার চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়ল। আমি কি ওকে বলতে পারবো যে আমি ওকে ভালোবাসি? যদি বলি তাহলে কি সে আমাকে গ্রহণ করবে? অন্যদিকে অভ্র তার বাসায় চলে যায়। তার বাবা এবং তার মা তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অভ্র তাদের সাথে কোনো কথা না বলে তার রুমে চলে যায়। সে তার বিছানায় শুয়ে নীলার কথা ভাবতে থাকে। তার মনে হচ্ছিল নীলার প্রতি তার অনুভূতিটা শুধু বন্ধুত্বের নয়। নীলা নামটা সুন্দর হলেও কিন্তু মেয়েটা খুব রাগী। তবুও কেন জানি না ওকে দেখলেই আমার মনটা ভরে যায়। আমি কি নীলাকে পছন্দ করি? আমার মনে হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও কি আমাকে ভালোবাসে নাকি শুধু বন্ধু হিসেবেই দেখে? অভ্রের মনটাও খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল নীলার প্রতি তার ভালোবাসাটা একতরফা। আমি কি নীলাকে বলতে পারবো যে আমি ওকে ভালোবাসি? যদি বলি তাহলে কি সে আমাকে গ্রহণ করবে? আর যদি ও আমাকে পছন্দ না করে তাহলে তো খুব খারাপ হবে। অভ্রর চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কেন তার এমন হচ্ছে, কেন নীলার কথা ভাবলে তার মনটা এমন হয়। রাতভর দুজনেই মনে এক অজানা ব্যথা আর অব্যক্ত ভালোবাসার দ্বন্দ্ব চলছিল। পরের দিন সকালে ভার্সিটিতে এসে নীলার মনটা অস্থির হয়ে আছে। সে ঠিক করলো আজ অভ্রকে নিজের মনের কথা জানাবে। অন্যদিকে অভ্র মনে মনে একই সিদ্ধান্ত নিয়েছিল। নীলা তার বান্ধবীদের সাথে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই সে দেখল অভ্র তার প্রিন্সিপাল বাবার বন্ধুর মেয়ে আদিবার সাথে কথা বলছে।
আদিবা অভ্রকে জড়িয়ে ধরে আছে আর অভ্র আদিবাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। তাদের দুজনের মুখেই হাসি। ওটা কে? আরে ওটা তো আদিবা, আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়ে। হ্যাঁ, ও তো কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিল, আজ মনে হয় ফিরে এসেছে। নীলার মনে এক অজানা কষ্ট কাজ করে। তার চোখ ছলছল করে ওঠে। সে বুঝতে পারে অভ্র আদিবাকে ভালোবাসে আর আদিবাও অভ্রকে। তার দুজনেই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করছে। নীলা তার মনকে বোঝানোর চেষ্টা করে। জানতাম অব্র আমাকে ভালোবাসে না, আমাকে শুধু বন্ধু হিসেবেই দেখে। ও তো আদিবাকে ভালোবাসে। নীলার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে দ্রুত তার বান্ধবীদের থেকে দূরে সরে যায়। তার মনটা খুব খারাপ হয়ে যায়। অভ্র সে যা যা বলেছে তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আরে শাকচুন্নি, জীবনে আজ পর্যন্ত আমি কাউকে এত বড় ট্যুর দিতে দেখিনি। আমি তো মনে করেছিলাম তুই হয়তো ওখানে বিয়ে করে সেটেল হয়ে গিয়েছিস। একদম না, তোর মুখ থেকে এমন কথা আশা করিনি। অভ্র আর আদিবা হাসতে থাকে। তাদের মধ্যকার দুষ্টামি দেখে নীলার কষ্ট আরও বেড়ে যায়। অভ্র বুঝতে পারছিল না কেন তার এমন হচ্ছে। সে নীলার দিকে তাকিয়ে হাসছিল। নীলা অভ্রর হাসি দেখে আরও কষ্ট পায়। সে আরও কোনো কথা না বলে তার ক্লাসের দিকে যায়। আমি ওকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না। তাহলে কেন আমি ওকে ভালোবাসবো? নীলা যখন ক্লাস করছিল তখন সে খেয়াল করে অভ্র তাকে খুঁজতে তার ক্লাসের দিকেই আসছে। নীলা অভ্রকে দেখে তার মনটা আরও খারাপ হয়ে যায়। সে আর কোনো কথা না বলে তার বান্ধবীদের সাথে ক্লাসের বাইরে যায়। নীলা, তুমি কোথায় যাচ্ছ? আমার ক্লাস আছে, আমাকে যেতে হবে। কিন্তু তোমার ক্লাস তো এখনো শুরু হয়নি। তোর সাথে কথা বলার সময় আমার নেই, আমাকে যেতে হবে। নীলার কথাই অভ্র অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না নীলা কেন এমন করছে। কি হয়েছে? তুমি কেন আমার সাথে কথা বলছো না? আমি তোর সাথে কথা বলতে চাই না। নীলা যখন ক্লাস করছিল তখন সে খেয়াল করে অভ্র তাকে খুঁজতে তার ক্লাসের দিকে আসছে। নীলা অভ্রকে দেখে তার মনটা আরও খারাপ হয়ে যায়। সে আর কোনো কথা না বলে তার বান্ধবীদের সাথে ক্লাসের বাইরে যায়। নীলার কথাই অভ্র অবাক হয়। সে বুঝতে পারছিল না নীলা কেন এমন করছে। নীলার কথা শেষ হওয়ার আগেই সে অভ্রর কাছ থেকে সরে যায় দ্রুত। অভ্রর মনে এক গভীর হতাশা কাজ করে। সে বুঝতে পারছিল না কেন নীলা তাকে এমন বলল। সে তার পিছু নিতে চায় কিন্তু সে আর পারে না। অভ্রর কাছ থেকে দ্রুত সরে গিয়ে নীলা সেদিন আর ক্লাসে যায়নি। তার মন এতটাই খারাপ ছিল যে ভার্সিটিতে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছিল না। সে সোজা বাসায় চলে আসে এবং নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। তার চোখ থেকে অঝরে জল পড়ছিল। অভ্রর সাথে আদিবার খুনসুটিগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। কেন এমন হলো? আমি কেন ওকে ভালোবাসতে গেলাম? জানতাম তো ও আমাকে ভালোবাসে না, তবুও কেন আমি ওর জন্য পাগল হয়েছি। নীলা কাঁদতে কাঁদতে তার বালিশটা শক্ত করে ধরে থাকে আর মনে হচ্ছিল অভ্রর সাথে তার সম্পর্কটা এক নতুন দিকে মোড় নেবে। কিন্তু এখন মনে হচ্ছে সব শেষ। সে ঠিক করে অভ্রকে সে আর কখনো দেখবে না। অন্যদিকে ভার্সিটিতে অভ্র নীলাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। সে ক্লাসের বিরতির সময় ক্যান্টিন, লাইব্রেরি, এমনকি ক্যাম্পাসের বাগান সব জায়গায় নীলাকে খুঁজেছে, কিন্তু কোথাও তার দেখা মেলেনি। অভ্র হতাশ হয়ে একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। তখনই আদিবা অভ্রর কাছে আসে। কি রে অভ্র, তোর কি হয়েছে? কেন এত মন খারাপ করে বসে আছিস? তুই এখন যা তো আদিবা, আমার মেজাজ ভালো নেই। আরে বাবা, আমি তো তোর বন্ধু, তোর মন খারাপ কেন হয়েছে তা তো আমাকে বলবি। অভ্র আর কিছু না বলে আদিবাকে সব কথা খুলে বলে। তাদের প্রথম দেখা থেকে শুরু করে লাইব্রেরিতে বই নিয়ে ঝগড়া, তারপর ক্যান্টিনে ঘটনা, সব কিছু। অভ্র যখন নীলার কথা বলছিল তখন তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। আল্লাহ, আমি স্বপ্ন দেখছি না তো? তুই প্রেমে পড়েছিস, তাও আবার সিনিয়র আপুর। যাক, ভালোই হলো, একটা ভাবি পেয়ে গেলাম। আরে রাখ তোর ভাবি, এখনো প্রপোজিত করতে পারলাম না। কেন পারলি না? কারণ যখনই আমি ওকে কিছু বলতে চাই তখনই কোনো না কোনো ঝামেলা হয়। আজকেও আমি ওকে কিছু বলতে এসেছিলাম কিন্তু ও আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আমি জানি না কেন ও এমন করছে। আরে বাবা, এত চিন্তা করছিস কেন? ওনার হয়তো কোনো সমস্যা হয়েছে তাই এমনটা করছে। তুই কি করে জানলি?
আমি জানি না, একটু অনুমান করলাম, সমস্যা তো হতেই পারে। দেখবি কালকে সব ঠিক হয়ে যাবে। আমি জানি না কেন ও রাগ করেছে, কিন্তু আমাকে কেন এড়িয়ে যাচ্ছে তা তো আমাকে বলবে। কারণ তুই ওকে ভালোবাসিস। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, তুই ওকে ভালোবাসিস আর ও তোকে। দেখবি কালকে সব ঠিক হয়ে যাবে। অভ্র আর কোনো কথা না বলে আদিবার দিকে তাকিয়ে থাকে। আদিবার কথায় তার মনটা শান্ত হয়ে যায়। তার মনে হচ্ছিল আদিবা যা বলেছে তা সত্যি। সে বুঝতে পারে নীলার রাগটা অভিমান। আদিবার কথা শুনে অভ্রর মনটা কিছুটা শান্ত হয়েছিল। সে ভেবেছিল পরের দিন ভার্সিটিতে গেলেই নীলাকে সব কথা খুলে বলবে, কিন্তু পরের দিন ভার্সিটিতে এসে অভ্র নীলাকে খুঁজে পাচ্ছিল না। সে ক্লাসে যায়, ক্যান্টিনে যায়, এমনকি লাইব্রেরিতেও নীলাকে খোঁজে, কিন্তু কোথাও তার দেখা মেলে না। অভ্র মনটা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল নীলা তার উপর খুব রেগে আছে। উফ, আমি কি করে ওকে বলবো? ও তো আমার সাথে কথাও বলতে চাইছে না। অভ্র তার ক্লাসের দিকে যায়, তখন তার চোখ পড়ে নীলার বান্ধবীদের ওপর। অভ্র দ্রুত তাদের কাছে চলে যায়। আপু, নীলা কোথায়? সে আজ ভার্সিটিতে আসেনি কেন? কিন্তু আগে এটা বলো, তুমি নীলাকে কেন খুঁজছো? আমি ওকে কিছু বলতে চাই। কি বলতে চাও? আমি ওকে বলতে চাই যে আমি ওকে। অভ্র কথা শেষ হওয়ার আগেই আয়েশা তাকে থামিয়ে দেয়। বুঝেছি তুমি কি বলতে চাও, কিন্তু নীলা তোমার সাথে কোনো কথা বলতে চায় না। আয়েশার কথা শুনে অভ্রর মনটা ভেঙে যায়। সে বুঝতে পারছিল নীলা তার উপর কতটা রেগে আছে। সে আর কোনো কথা না বলে তাদের কাছ থেকে চলে যায়। অভ্র ভার্সিটির নির্জন এক কোণে গিয়ে একা বসে পড়ে। তার মনটা খুব খারাপ হয়ে আছে। সে বুঝতে পারছিল না কি করবে। তার মনে হচ্ছিল সে নীলাকে হারাতে চলেছে। তার চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। আমি কি ভুল করেছিলাম? নীলা কেন আমার উপর রাগ করে আছে? অভ্র নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। নীলা নামটা কেমন মিষ্টি, কিন্তু কেন জানি না ওকে দেখলেই আমার মনটা ভরে যায়। আমি কি ওকে ভালোবাসতে শুরু করেছি? আমি জানি না, কিন্তু আমি ওকে হারাতে চাই না। আমি ওকে হারাতে দেব না। আমি কি ওকে হারাতে বসেছি? না, আমি ওকে হারাতে দেব না। অভ্র তার পকেট থেকে ফোনটা বের করে। সে নীলাকে ফোন করতে চায়, কিন্তু তার সাহস হয় না। সে বুঝতে পারছিল নীলা তার ফোন ধরবে না। আমি কি ওকে হারাতে বসেছি? না, আমি ওকে হারাতে দেব না। আমি ওকে সব কথা খুলে বলবো। ও কেন আমার উপর রাগ করে আছে। অভ্র তার ফোনটা রেখে দেয়। তার মনে হচ্ছিল সে নীলাকে হারাতে চলেছে। অভ্রর চোখে এক গভীর হতাশা কাজ করে। সে বুঝতে পারছিল তাকে এখনই কিছু করতে হবে। আমি ওকে হারাতে দেব না। আমি ওকে সব কথা খুলে বলবো। আমি ওকে বলতে চাই যে আমি ওকে ভালোবাসি। দিন যায়, রাত আসে, কিন্তু অভ্রর মন থেকে নীলার অভিমানী মুখটা কিছুতেই সয় না। সে ভার্সিটিতে যায় ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকে নীলার কাছে। সে লাইব্রেরি, ক্যান্টিন, ক্লাসে, করিডোর সব জায়গায় নীলাকে খুঁজে ফেরে, কিন্তু কোথাও তার দেখা মেলে না। নীলার বন্ধুরা তাকে দেখো না দেখার ভান করে চলে যায়। উফ, আর কতদিন? আমি আর পারছি না। কেন ও আমার সাথে কথা বলছে না? কেন ও আমাকে এমন কষ্ট দিচ্ছে? অভ্রর কষ্ট দিন দিন বেড়ে চলছিল। রাতে তার ঘুম হতো না। সারাক্ষণ নীলার কথাই তার মনে পড়তো। সে তার বাবা মাকে কিছু বলতে পারছিল না। কি রে বাবা, কি হয়েছে তোর? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুই কি কোনো কিছু নিয়ে টেনশন করছিস? আমাদের সাথে শেয়ার কর। না বাবা, তেমন কিছু না। অভ্রর বাবা মা বুঝতে পারেন তাদের ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তারা কোনো প্রশ্ন করে না। তারা শুধু অভ্রের দিকে তাকিয়ে থাকে। আমি কি ওকে হারাতে বসেছি? না, আমি ওকে হারাতে দেব না। অভ্র তার কষ্ট নিয়ে আর থাকতে পারছিল না। সে তার মোবাইল ফোনটা হাতে নেয়। নীলা দেওয়া সেই নাম্বারটা তার মোবাইলে সেভ করেছিল। সে নীলাকে ফোন করতে চায়, কিন্তু তার সাহস হয় না। সে বুঝতে পারছিল নীলা তার ফোন ধরবে না। আমি কি নীলাকে হারাতে বসেছি? না, আমি ওকে হারাতে দেব না। আমি ওকে সব কথা খুলে বলবো। অভ্র তার ফোনটা রেখে দেয়। তার মনে হচ্ছিল সে নীলাকে হারাতে চলেছে। অভ্র চোখে এক গভীর হতাশা কাজ করে। সে বুঝতে পারছিল তাকে এখনই কিছু একটা করতে হবে। আমি ওকে হারাতে দেব না। আমি ওকে সব কথা খুলে বলবো। আমি ওকে বলতে চাই যে আমি ওকে ভালোবাসি। নীলার মনে এক হতাশা কাজ করে। সে বুঝতে পারছিল অভ্রের প্রতি তার ভালোবাসা একতরফা। তার চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পারছিল না
কেন তার এমন হচ্ছে, কেন অভ্রর কথা ভাবলে তার মনটা এমন হয়। অভ্র আর নিজেকে ধরে রাখতে পারছিল না। তার মনে হচ্ছিল সে নীলাকে হারাতে চলেছে। তার চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল তাকে এখনই কিছু একটা করতে হবে। অভ্র তার হতাশা ঝেড়ে ফেলে উঠে দাঁড়ায়। না, আমি ওর সাথে কথা বলা ছাড়া থাকতে পারবো না। আমি ওকে সব কথা খুলে বলবো। অভ্র তার ক্লাসের দিকে যায়। তখন তার চোখে নীলার বান্ধবীরা পড়ে। অভ্র দ্রুত তাদের কাছে যায়। প্লিজ আপু, আমাকে নীলার ঠিকানাটা দিন। কিন্তু কেন? আমি ওকে কিছু বলতে চাই। আমি ওকে ভালোবাসতে চাই। নিধি অভ্রর কথাই অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল অভ্র নীলাকে ভালোবাসে। আমি তোমাকে ঠিকানাটা দিব, কিন্তু যদি নীলা কিছু করে তাহলে তার দায়িত্ব তোমার। আমি সব দায়িত্ব নিব, আপনার চিন্তার কোনো কারণ নেই। নিধি অভ্রকে নীলার ঠিকানা দেয়। অভ্র আর কোনো কথা না বলে তার গাড়িতে উঠে বসে। তার মনে হচ্ছিল সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে দ্রুত গাড়ি চালিয়ে নীলার বাড়ির দিকে যায়। অভ্র যখন নীলার বাসার কলিং বেলে চাপ দেয়, তখন নীলার বাবা দরজা খুলে। তিনি অভ্রকে দেখে কিছুটা অবাক হয়ে যান। আরে অভ্র, তুমি এখানে? আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, এটা আমারই বাড়ি, কিন্তু তুমি এখানে কেন? আঙ্কেল, নীলা কি আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে, কিন্তু তুমি কেন ওকে খুঁজছো? আসলে আঙ্কেল, আমি নীলার বন্ধু। ও আজকে ভার্সিটিতে যায়নি তো, তাই জিজ্ঞেস করতে আসলাম ওর কি হয়েছে। ও, নীলা তো কয়দিন ধরে অসুস্থ আর রুম থেকে বের হচ্ছে না। আচ্ছা, তুমি ভিতরে এসো। নীলার বাবা অভ্রকে ভিতরে নিয়ে যান। ব্যবসায়িক দিক দিয়ে অভ্রর বাবা এবং নীলার বাবা একে অপরের পরিচিত। অভ্র মাঝে মাঝে বাবার অফিসে বসে, তাই নীলার বাবা অভ্রকে ভালো করে চেনেন। নীলার বাবা অভ্রকে বসার জন্য বলেন। আঙ্কেল, আমি কি নীলার সাথে একবার দেখা করতে পারি? হ্যাঁ, অবশ্যই, তুমি যাও, ও ওর ঘরেই আছে। তোমার কথায় যদি দরজাটা খোলে আর কি। অভ্র নীলার বাবার থেকে অনুমতি নিয়ে নীলার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তার বুকটা ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল না কি করে নীলার সামনে যাবে আর কি করে তাকে মনের কথা বলবে। অভ্র নীলার রুমের সামনে দাঁড়িয়ে আছে। তার বুকটা ধড়ফড় করছে। সে বুঝতে পারছিল না কি করে নীলার সামনে যাবে আর কি করে তাকে মনের কথা বলবে। অভ্র সাহস করে নীলার রুমে দরজায় টোকা দেয়। উফ মা, যাও তো, আমি বললাম আমার ভালো লাগছে না। আমি অভ্র, নীলা দরজা খোলো। অভ্রর কণ্ঠ শুনে নীলা থমকে যায়। তার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। সে দ্রুত নিজেকে সামলে নেয়। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, বাহ, এখন আমি আপনি হয়ে গেলাম। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি এক্ষুনি চলে যান। তুমি কেন আমার উপর রেগে আছো সেটা তো বলবে। আমি কারোর উপর রেগে নেই। আপনি চলে যান। প্লিজ নীলা, দরজা খোলো। শুধু আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। প্লিজ নীলা, আমাকে একবার বলার সুযোগ দাও। কি বলবেন তাড়াতাড়ি বলে বিদায় হন। দরজাটা তো খোলো। যা বলার দরজার বাইরে থেকেই বলেন। তোমার চোখে তাকিয়ে আমি নিজেকে খুঁজে পাই। তোমার মনের গভীরে আমি আমার ভালোবাসা দেখতে পাই। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা, তুমি আমার জীবনে আসা এক নতুন স্বপ্ন। আমি তোমাকে ভালোবাসি নীলা। দুঃখিত, আমি অন্য কারো বয়ফ্রেন্ডের প্রপোজাল গ্রহণ করতে পারবো না। অন্য কারো বয়ফ্রেন্ড মানে? নীলা, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আপনার অভিনয় করা শেষ হলে আসতে পারেন। বিশ্বাস কর নীলা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর নাটক করা লাগবে না। আদিবা এগুলো জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমাকে কষ্ট দিয়েছেন, দয়া করে মেয়েটাকে আর কষ্ট দিয়েন না। আপনি চলে যান এখান থেকে। কি? আদিবার কথা এখানে আসলো কেন? ও তো আমার বন্ধু। হয়েছে হয়েছে, মানুষ বন্ধুকে জড়িয়ে ধরে তার সাথে এত ঘনিষ্ঠ হয়ে থাকে, বন্ধু যেন এই প্রথম দেখলাম। এবার বুঝতে পারলাম তুমি কেন আমার উপর রেগে আছো। শোনো তাহলে, তুমি আমার এই আদিবার বন্ধুত্ব যেমন ভাবছো, তুমি আমার আর আদিবার বন্ধুত্ব যেমন ভাবছো তেমন কিছুই না। আদিবা আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোট থেকে সবসময় একসাথে থেকেছি, কখনো আলাদা হইনি, কখনো একজন আরেকজন থেকে একদিনের বেশি দূরে থাকিনি। আদিবা আমার বন্ধু হলেও
ও আমার বোনের মতো। অভ্রর কথা শুনে নীলার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ভুল বোঝার জন্য নিজের উপরই খুব রাগ হয়। আর আমার এতদিন একটা ভুল ধারণা ছিল, আমি ভাবতাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তখন আমাকে সন্দেহ করতে না। ঠিক আছে নীলা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। অভ্র কথাগুলো বলে ধীরে ধীরে দরজার কাছ থেকে সরে যেতে থাকে। তার প্রতিটি পদক্ষেপ যেন হতাশার ভার। নীলা নিজেকে ধরে রাখতে পারে না। সে দ্রুত দরজা খুলে দৌড়ে আসে। অব্র প্লিজ দাঁড়াও। অভ্র পিছনে তাকানোর আগে নীলা তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। প্লিজ অব্র, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, তুমি তো জানো আমি কিছু বুঝে ওঠার আগেই রেগে যাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ অব্র, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো আশা করিনি তুমি আমাকে অবিশ্বাস করবে। আমিও তোমাকে ভালোবাসি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। অভ্র নীলার দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখে ভালোবাসা অভিমান মেশানো এক অদ্ভুত দৃষ্টি। সে নীলার কপালে আলতো করে চুমু দিয়ে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তাদের দুজনের রাগ, অভিমান আর কষ্ট এক গভীর ভালোবাসায় মিশে যায়। অভ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে নীলা তখনও কাঁদছিল। তার কান্নার শব্দ বাড়ির সবাই সেখানে এসে হাজির হয়। নীলার বাবা মা আর তার ভাই বোনেরা। অভ্র আর নীলাকে এই অবস্থায় দেখে অবাক হয়। কি হচ্ছে এসব? নীলা, তুই অব্রকে জড়িয়ে ধরেছিস কেন? বাবা প্লিজ কিছু বলো না। আমি অব্রের উপর ভুল বুঝে রেগে গিয়েছিলাম। ও আমাকে বোঝাতে এসেছিল, কিন্তু আমি ওকে অবিশ্বাস করে অনেক কথা বলেছি। কি বলছিস এসব? কি হয়েছে তোদের? নীলা তার বাবা মাকে গতকাল এবং আজ ভার্সিটিতে যা যা ঘটেছে সবটা খুলে বলে। অভ্রর সাথে আদিবার দুষ্টামি, তার ভুল বোঝা আর অভ্রের কষ্ট সব শুনে নীলার বাবা মায়ের মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। অব্র, তুমি কি নীলাকে সত্যি ভালোবাসো? সত্যি করে বলো। হ্যাঁ আঙ্কেল, আমি নীলাকে অনেক ভালোবাসি, সেই প্রথম দেখা থেকে। নীলার বাবা কিছু না বলে একটু সাইডে চলে যান। সাইডে গিয়ে কাকে যেন নীলার বাবা ফিরে এসে নীলার মায়ের কানে কানে কিছু কথা বলে। তখন নীলার মা নীলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নীলার বাবা অভ্রকে তার রুমে এনে একটি পাঞ্জাবি পরে নিতে বলেন। আঙ্কেল, এটা কি হচ্ছে? আগে পরে নাও, তারপর বাকিটা। অভ্র আর কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নেয়। অন্যদিকে নীলার মা নীলাকে একটি বেনারসি পরিয়ে রেডি করছিলেন। নীলা কারণ জিজ্ঞেস করলে নীলার মাও কিছু বললেন না। মা, কি হচ্ছে এসব? কেন আমি এই পোশাক পরছি? আর কোনো প্রশ্ন নয়, চুপচাপ রেডি হও। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। নীলার বাবা এসে অভ্রকে বলেন নীলার রুমে গিয়ে তাকে নিয়ে আসার জন্য। অভ্র তখন নীলার রুমে গিয়ে নীলাকে দেখে অবাক হয়ে যায়। নীলা বেনারসি পরে নীলাকে তার চেয়েও অনেক বেশি সুন্দর লাগছিল। ওয়াও, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকে তো আরো বেশি সুন্দর লাগছে। কিন্তু আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, এখন নিচে চলো, আঙ্কেল বলেছেন তোমাকে নিয়ে নিচে যেতে। তারপর তারা দুজন একসাথে নিচে যায়। নিচে গিয়ে তো তারা পুরোই অবাক। অভ্রর বাবা মা, প্রিন্সিপাল স্যার আর আদিবাসহ অনেকেই এসেছে। তখন নীলার বাবা বলেন, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন, ছেলে মেয়ে চলে এসেছে। বাবার কথা শুনে দেখছি আমি আর অব্র ছাড়া কেউই অবাক হয়নি। তখনই অব্র আমার হাত ছেড়ে বলে, বিয়ে মানে? আরে তুই প্রেম করতে পারবি, তারপর আবার নীলার জন্য কষ্ট পাবি? এখন বিয়ে করতে কি সমস্যা? আমি কি বলেছি আমার বিয়ে করতে কোনো সমস্যা আছে? আসলে আমি কিছুই বুঝতে পারছি না। কেউ কি আমাকে বুঝিয়ে বলবে? বাবা মা, তোমরা এখানে কিভাবে কি? এত কিছু বোঝা লাগবে না, এখানে এসে বস। নীলামা, তুমিও এসে অভ্রের পাশে বসো। দর্শক আপনারা তো এতক্ষণ কিছু বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আসলে নীলার বাবা তখন আড়ালে গিয়ে অভ্রর বাবাকে কল করেন এবং সবটা খুলে বলেন। তারা তখন সবাই খুশি হয় এবং তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কাজী সাহেব কবুল বলার মাধ্যমে তাদের বিয়ে হয়ে যায়। রাত 11টা।
এতক্ষণে সবার ডিনার শেষ হয়েছে, কিন্তু বেচারি আদিবা এখনও কিছু খেতে পায়নি। সে বিয়ের পর থেকে এখনও পর্যন্ত বাসর ঘর সাজাতে ব্যস্ত। অভ্র বাসর ঘরের সামনে এলে আদিবা বের হয়ে অভ্রর সামনে দাঁড়িয়ে বলে, হুম, তাড়াতাড়ি পকেটে হাত দে। এখন আমাকে তুই 10,000 টাকা দিবি। এতক্ষণ ধরে তোর বাসর ঘর সাজিয়েছে, না দিলে তোকে আজকে ভেতরে যেতে দেবো না। আজকে না, ওয়ালেটটা আনতে ভুলে গিয়েছি। আমি এগুলো কিছু মানি না, আমাকে তুই এক্ষুনি দিবি। তোকে 10,000 না 20,000 দিব কালকে। এখন শুধু ভিতরে যেতে দে, আমার কিউট বউটা অপেক্ষা করছে। না, আমার 20,000 লাগবে না, আমাকে 10,000 দিতে হবে, আর এক্ষুনি দিতে হবে। এরা দুজন টাকা নিয়ে ঝগড়া করছে, আর এখানে আমি কতক্ষণ ধরে এত ভারী জামা কাপড় পরে বসে আছি। উফ, আর ভালো লাগছে না। তখন আমি বিছানা থেকে উঠে ড্রয়ার থেকে আমার ক্রেডিট কার্ডটা নিয়ে আদিবার হাতে দিয়ে আবার বিছানায় এসে বসে পড়ি। দেখলি ভাবি কত ভালো। কিন্তু আমি ভাবির থেকে টাকা নিব না, আমাকে তুই টাকা দিবি। শুধু ভাবির জন্য আজকে তোকে ছাড় দিলাম, কিন্তু আগামীকাল 20,000 দিতে হবে, মনে থাকে যেন। ঠিক আছে দিব, সমস্যা নেই, তুই এখন যা। আদিবা তখন রুমের ভিতরে বিছানায় বসে থাকা নীলাকে উদ্দেশ্য করে বলে, ভাবি আমি যাচ্ছি, আর আমার বন্ধুটাকে একটু বিরলটা মারতে দিন, হ্যাঁ? আদিবার কথায় নীলা লজ্জায় লাল হয়ে যায়। নীলা কিছু বলে না, আদিবা হাসতে হাসতে চলে যায়। অভ্র ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। নীলা উঠে এসে অভ্রকে সালাম করে। আপনাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে, কিন্তু তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অভ্র নীলার হাত ধরে তাকে বিছানায় বসায়। নীলা তার দিকে তাকিয়ে থাকে। অভ্র নীলার কপালে আলতো করে চুমু দিয়ে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। নীলাও অভ্রকে জড়িয়ে ধরে। তাদের দুজনের মাঝে সব কষ্ট, রাগ, অভিমান এক গভীর ভালোবাসায় মিশে যায়। সেই মুহূর্তে তারা বুঝতে পারে তাদের ভালোবাসা এক নতুন দিকে মোড় নিয়েছে। অভ্র নীলাকে বিছানায় শুয়ে দিয়ে তারপর নীলার উপরে উঠে ঠোঁটজোড়া দখল করে নেয়। অভ্র নীলার কাছে যতই যাচ্ছে নীলা কেঁপে উঠছে। একসময় দুই বাহু এক হয়ে যায়। তখন নীলা বলে, অভ্র, একটু আস্তে, এটা আমার ফার্স্ট টাইম। ঠিক আছে যান। অভ্র আদর করছে, এক সময় ব্যথার কারণে আওয়াজ করবো, আর তখনই অভ্র আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি অভ্রের চুলগুলো খামচে ধরি। সারা রাত কথা আর ভালোবাসায় কেটে যায়। সকালে প্রথম সূর্যের আলো যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, নীলা অভ্রের বুকে ওপর ঘুমিয়ে আছে। তখন অভ্র নীলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। নীলার ঘুম ভাঙলে অভ্রকে এরকম করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নীলার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। অভ্র আলতো করে নীলার কপালে চুমু দেয়। নীলা লজ্জায় অভ্রের বুকে মুখ লুকায়। গুড মর্নিং জান পাখি, চলো না আরেক রাউন্ড হয়ে যায়। যা দুষ্টু, কালকে সারা রাত একটু ঘুমাতে দাওনি, এখন আমি ঘুমাবো। কিন্তু ম্যাডাম, আমি তো আপনাকে ঘুমাতে দিচ্ছি না। আমি কিছু বলতে যাব তখনই অভ্র আমাকে একটা লিপ কিস করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দিলে আবার যখন কিছু করতে যাব তখন আবার আমাকে কিস করতে দেয়, তারপর আবার 2 মিনিট পর ছেড়ে দেয়। অভ্রের এই কাণ্ডে অভ্র আর নীলা দুজনেই হাসে। তারা বুঝতে পারছিল তাদের ভালোবাসা এক নতুন সম্পর্কের জন্ম দিয়েছে। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। অভ্র এখন আরেক রাউন্ড খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখনই নীলা, এই স্টপ, একদম কিছু বলবে না। আমার বুঝি লজ্জা করে না? কালকে সারা রাত এরা আমাদের খেলা দেখলো, এখন আবার খেলা দেখার জন্য এক একজন কানে হেডফোন লাগিয়ে রেখেছে। লুচু পাঠক কোথাকার। তাহলে পাঠক গল্প এখানেই শেষ। নীলা তো আপনাকে কিছু বলার সুযোগই দিল না। এই গল্পটি আমাদের বোঝায় যে ভালোবাসা কোনো নিয়ম মানে না, ভালোবাসা শুধু ভালোবাসার জন্য হয়। এই যে লুচু পাঠকরা, যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।